আজকে আমি কথা কম বলবো, কারণ হচ্ছে যারা আছেন তাদের কাছ থেকে একটা শব্দ আপনাদের জন্য অনেক মূল্যবান, এটা আমি বিলিভ করি। কারণ আমি যখন এয়ারপোর্টে ছিলাম তখন এই ধরনের সংগঠন তো ছিলই না। তখন আসলে একসাথে হওয়াটা অনেক আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ছিল, যে সবাইকে একসাথে মানে পাওয়া। তো এই জন্য আমি খুব বেশি কালক্ষেপণ করবো না। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি ব্যাকের সবাইকে যে এই ধরনের একটা সংগঠন করার জন্য। প্রথমত যে এয়ারপোর্টে এত সুন্দর একটা সংগঠন, সব এয়ারলাইন্সের সবাই একটা আমব্রেলার নিচে আছে, একজন একজনকে হেল্প করছে। এবং আরও বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই জন্য যে তারা চায় যে যাতে তরুণ যারা আছে তারাও যাতে এয়ারপোর্ট সম্পর্কে, এয়ারলাইন সম্পর্কে জানে। এই জন্যই তারা এইচবির সাথে আজকে এই সেমিনারে এসেছে। এই জন্য তাদের জন্য একটা হাততালি দেবেন সবার জন্য। মেইনলি আমরা চাই আসলে এইচবি এভিয়েশন এবং ব্যাক, আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদের মতো যারা তরুণ আছে তাদেরকে আমরা যাতে একটু সঠিকভাবে গাইডলাইন করতে পারি। এভিয়েশন এটা একটা পুরো নেশা। আমি প্রথমে জাকির বারিকে অসংখ্য ধন্যবাদ দিই যে এরকম একটা প্ল্যাটফর্মে এসে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তদুপরি ব্যাক বাংলাদেশ এভিয়েশন কমিউনিটি, যেটার মেইন উদ্যোক্তা আমাদের ইউসুফ ইকরাম, সেই আমাকে টেনে এনে বলল যে স্যার আপনি আসেন, আপনাকে আমরা একটু চাই, দেখেন কি করি। তো এটা একটা বিশাল ইনিশিয়েটিভ, যে এয়ারপোর্টে যে লোকগুলো কাজ করে দিন রাত, আমরা কিন্তু 8 ঘন্টা কাজ করি না, 8 ঘন্টার উপরে কাজ করি, কিন্তু আমাদের কাজের ধরার কত 8 ঘন্টা, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা। এমনও সময় গেছে 72 আওয়ার্স এয়ারপোর্টেই ছিলাম, এক শার্ট এক কাপড় পরে। সেটা বিশেষ ক্ষেত্রে হয়তো প্লেন নষ্ট হয়ে গেছে, অন্যরকম ক্রাইসিস হয়েছে, ক্রাইসিসটাকে কীভাবে ওভারকাম করা যায় সেটাও শিখেছি। তো শেখার কোনো শেষ নাই। এখন আমি যেটা বলি যে আমরা যখন শুরু করেছি তখন কোনো আইআটা ট্রেনিং ইনস্টিটিউট, এয়ারলাইন ট্রেনিং ইনস্টিটিউট কিছু ছিল না। জাকির বারিকে অসংখ্য ধন্যবাদ, এইচবি এভিয়েশনকে ধন্যবাদ, এইরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে আপনাদেরকে ট্রেন করতেছে। অ্যান্ড ইউ আর সার্টিফাইড, ইউ আর লাকি যে আপনারা সার্টিফাইড। যেটা আমার সহকর্মী তানভীর বলে গেছে যে আপনি যে কাজ জানেন তার প্রমাণপত্র কি, সেটা হলো এইচবি এভিয়েশনের একটা সার্টিফিকেট যে আমি এখান থেকে কাজ শিখেছি। এখন থার্ড টার্মিনাল এখন ওপেনই হয় নাই। আপনারা যারা আছেন, ইফ ইউ গাইজ রেডি, আপনারা যদি ওরকম ডিটারমাইন্ড হন যে আমি ফোকাস, আমি এই জিনিসটাই করবো, লটস অফ অপরচুনিটিস আসবে, আর লট। এখন যে কারেন্টলি যে মার্কেট আছে, যদি আমি বলি উইদিন 2 ইয়ার্স এটা ডাবল হয়ে যাবে। আমার সিনিয়র ভাইরা আছেন, তারাও বলতে পারবেন ওই নতুন থার্ড টার্মিনাল অপারেট করতে কতজন এমপ্লয়ি লাগবে। ওই এমপ্লয়ি নাই আমাদের কাছে, নাকি না ভাইয়া? ওই এমপ্লয়ি কিন্তু নাই। সো আরও উইন্ডো ওপেন হয়ে গেছে। আপনারা একটা কোর্স না, আরও কয়েকটা করে করে নিজেকে ডেভেলপ করেন, দ্যাট উইল হেল্প ইউ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা কোভিডের সময় যে ফ্লাইট অপারেশন করা, তো বাংলাদেশি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিছু রেস্কিউ ফ্লাইট অপারেট করেছিল এবং সাথে ইউএস বাংলাও করেছিল এবং অন্যান্য এয়ারলাইন্সও কিছু কমার্শিয়াল ফ্লাইট অপারেট করেছিল। তো এইখানে বড় চ্যালেঞ্জটা ছিল সমস্ত কিছু সেফটি প্রোটোকল মেনটেন করে লকডাউনের মধ্যেও আমাদের ফ্লাইট অপারেট করতে হয়েছে। এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ। এক একটা এয়ারলাইন্সের হ্যান্ড ক্যারি ব্যাগেজের অ্যালাউন্স কিন্তু এক এক রকম। কিছু এয়ারলাইন্স হচ্ছে 7 কিলো দেয়, কিছু এয়ারলাইন্স হচ্ছে 10 কিলো দেয়। যেমন এয়ার আরেবিয়া হচ্ছে 7 কিলো প্লাস 3 কিলো পার্সোনাল ব্যাকপ্যাক সহ মোট হচ্ছে 10 কিলো। তখন যখন প্যাসেঞ্জার 10 কিলো নিয়ে আসতেছে, তারপরে এক্সট্রা আরও 2, 3, 4 কিলো কিন্তু নিয়ে আসতেছে। যখন আমরা এটা বলতে যাচ্ছি তখন কিন্তু প্যাসেঞ্জার কথা শুনতেছেন, কিংবা ওনারা হচ্ছে আমাদের সাথে একটু অন্যভাবে একটু বিহেভ করে। এটাই হচ্ছে মেইনলি এখন আমাদের রেগুলার যেটা আমরা কাউন্টারে ফেস করি, ব্যাগেজ ইস্যুটা। অ্যালাউন্সটা তারা বুঝে না এবং কয়টা ব্যাগ করতে হবে সেটা তাদের কোনো ক্লিয়ারেন্স গাইডেন্স দেওয়া থাকে না। আচ্ছা ম্যাকলিনদা, যেটা কথা বলছিলেন যে আমরা কাজ করার সময় প্যাসেঞ্জারের যে ব্যাগেজ লস্ট হয়ে যায়, কোনো প্যাসেঞ্জার বিদেশ থেকে আসার সময় ব্যাগটা পেলো না বা যাওয়ার সময় কোনো কারণে ব্যাগ মিসিং হলো, এটার ক্ষেত্রে আপনারা কী করণীয় করছেন আমাদের শিক্ষার্থীর সামনে একটু বলে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো যাত্রী যদি ফেরত আসে, ইনেট বা ডিপোটি যেটা আমরা বুঝাই, হ্যাঁ, এইটা টিকিট করার সময় এটা কী কী সচেতনতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন, তাদের উদ্দেশ্যে বলবেন প্লিজ। ব্যাগেজের ক্ষেত্রে রুলস সব এয়ারলাইন্সেরই অলমোস্ট সেম।
একটা প্যাসেঞ্জার যখন বাইরে থেকে আসতেছে তার ব্যাগ আসলো না, তাহলে প্রথমে সে একটা পিআর রিপোর্ট ইস্যু করে। আমাদের স্টাফ যারা থাকে বা আমরা যারা থাকি ব্যাগেজে কাজ করছি, আমরা একটা রিপোর্ট ইস্যু করছি এবং চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি ওই যেই ডেস্টিনেশনে, কোন ডেস্টিনেশন এখন তো খুব ইজি সিস্টেম, ওয়াল ট্রেসার বলি আমরা এটাকে, বা আমাদের হাকিবা একটা সিস্টেম আসছে নতুন। আমরা দেখতে পারি যে, কারণ হচ্ছে যে যদি আমার স্টেশন থেকে কোনো ব্যাগ না যায় তাহলে সাথে সাথে আমরা এটাকে ওএসডি বলি না, অন এন্ড করে রেখে দিই, আমরা সিস্টেমে করে দিই, প্রত্যেকটা জিনিস এখন সিস্টেমের ভিতরে। তাহলে আরেকটা স্টেশন যখন দেখবে যে এই ব্যাগটা আসেনি, রিপোর্ট হয়েছে, ও সিস্টেমে ঢুকলেই কিন্তু দেখতে পারবে যে কোথায় এটা ওএসডি হয়ে আছে। তখন সে স্টেশনে যোগাযোগ করলে যত দ্রুততার সাথে, কানেক্টিংটা এখন থাকে, আমার ফ্লাইট না হলে আরেক ফ্লাইটের সাথে আছে, ওইটা কিন্তু খুব বেশি সময়ের ব্যাপার না, আনা যায়। ইনার ডেপুটির ক্ষেত্রে যে ডেস্টিনেশনগুলো একটা ফ্যাক্টর না, ডেস্টিনেশন এখন তো এই এজেন্সির ব্যবসা যারা করেন, যারা এদের মধ্যে ভালো মন্দ সবাই মিলেই আছেন, কিছু কিছু ডেস্টিনেশন আছে যেখানে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওই দেশের এগ্রিমেন্টটা নাই, কিন্তু আপনার বললো যে ঠিক আছে হ্যাঁ ভাই করলে পরে 2 পয়সা বেশি পাবে, আপনি করে ফেললেন। এই ডেস্টিনেশনগুলির ব্যাপারে আপনি কিন্তু রিস্কের মধ্যে থাকলেন টিকিট করার পরে, কারণ যদি কোনো অঘটন ঘটে। আগে একটা সময় গালফেয়ারে যখন জব করতাম তখন দেখতাম, কারণ তখন ডকুমেন্ট চেকে ছিলাম আমি, তখন দেখতাম প্যাসেঞ্জার ডাবল পাসপোর্ট ক্যারি করছে। প্যাসেঞ্জার দেখাচ্ছে বাহরাইন যাবে, কিন্তু প্যাসেঞ্জারের কাছে আরেকটা পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট নিয়ে সে সৌদি যাচ্ছে। তো টিকিট করার সময় কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে প্যাসেঞ্জারটা কোথায় যাচ্ছে। এই যে ভায়া টিকিট যখন হয়, এই বিষয়গুলো আরও বেশি বিপদে। যে বললাম না যে আমার বন্ধুকে আমি বললাম যে ওর একটা টিকিট ইস্যু করে দাও, আপনি টিকিট ইস্যু করে দিলেন। এই জায়গাগুলিতে খুব সাবধান থেকে টিকিটগুলো ইস্যু করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে বিপদে আপনি পড়বেন। কারণ আপনার এজেন্সির নামটা কিন্তু আসবে, আমার নাম আসবে না বা ওর নাম আসবে না, নামটা আসবে কিন্তু আপনার এজেন্সির। এখন সরকার কিন্তু আস্তে আস্তে এইসব ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে, সো খুব খেয়াল করতে হবে। বিশেষ করে যে ত্রিপলি যাচ্ছে আমাদের দেশ থেকে, জোহান্সবার্গ যাচ্ছে, আফ্রিকান কান্ট্রিগুলিতে একটু বেশি সমস্যা দেখা দিচ্ছে, বা মালয়েশিয়া যাচ্ছে, অনেক সময় ভিজিট ভিসা নাম করে ওখান থেকে ফিরে আসছেন, এরকম বহু ঘটনাগুলি ঘটে। সো টিকিট ইস্যু করার সময় বিষয়গুলি একটু খেয়াল করতে হবে, আদারওয়াইজ বিপদে আপনারা পড়বেন আর কি। টিকেটিংয়ের মূল যে বিষয় হচ্ছে আপনাকে সার্ভিস দিতে হবে, কাস্টমার সার্ভিসের প্রধান শর্ত হচ্ছে আপনি বিহেভিয়ার ভালো করতে হবে এবং কোনোভাবে নেগেটিভ শব্দ বলতে নাই। যেমন আজকে আপনাকে এসে বললো যে আমাকে পরশু দিনের 30 তারিখের একটা সিট লাগবে, আমি লন্ডন যাব, কোন ফ্লাইটে সিট অ্যাভেলেবেল আছে, 2-3টা বললো, আপনি বললেন যে ডাইরেক্টলি বলে দিলেন স্যার এখন কোনো সিট নেই। এটা কিন্তু বলা যাবে না। স্যার আমি চেষ্টা করতে পারি, আমরা কিন্তু আমাদেরকে যখন শেখানো হয়েছে নেগেটিভ শব্দ বলতে কিছু নেই, আমি সিটের জন্য স্যার ট্রাই করবো, বাট আপনি বলবেন না না এখন সিট নেই, এরকম আনসার দেওয়া যাবে না। ট্রাভেল এজেন্সিতে বসলে আপনাকে স্যার আমি চেষ্টা করতে পারি, আপনি নামটা দেন, পাসপোর্টের নাম্বারটা দেন, পাসপোর্ট স্ক্যান কপি হোয়াটসঅ্যাপে পাঠান, আমি চেষ্টা করি বুকিং দিয়ে ট্রাই করি, কিন্তু বলতে পারবেন না যে না আমি এটা পারবো না। এটা যদি হয় তাহলে আপনার ওই এজেন্সির মালিক এবং আপনার প্রতি ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। তো অতএব আপনার দায়িত্ব থেকে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সংযমতা, যেটা ধৈর্য, পেশেন্ট থাকতে হবে। মোট কথা এগুলো সার্ভিসে আপনাকে এয়ারপোর্ট করেন, টিকেটিংই করেন, যেখানেই জব করেন না কেন, গ্যালারিতেই করেন, আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং সততা এবং সিনসিয়ারভাবে কাজ করতে হবে, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আগাতে পারবেন। সেটা আমার দৃঢ় বিশ্বাস। আমি যেটা হয়তো আসতে পারছি এই যে রিজার্ভেশন টিকিটিং থেকে, আমি চিন্তা করি না যে আমি রিজার্ভেশন টিকিটিং থেকে আমি জাম্প করে এয়ারপোর্ট অপারেশনে যাব। হ্যাঁ, এখানে যারা আছেন কিনা আমি জানি রিজার্ভেশন টিকিটিংয়ে কাজ করেছেন কিনা। ভাই এখন যেহেতু এমডি, এখন রিজার্ভেশন টিকিটিংয়ে উনি চলে গেছে, এয়ারলাইন্সে ছিলেন আমাদের সাথে। তো এই জিনিসটা রিজার্ভেশন টিকিটিংটা একটা বেসিক একটা ফান্ডামেন্টাল একটা গুরুত্ব। কারণ হচ্ছে কি আপনি যে ইনফরমেশনটা পাস করবেন এয়ারপোর্টে, আমরা সেই ইনফরমেশনটা পাবো, যেটা আদার সার্ভিস ইনফরমেশন, যেটা 4SI বা 3SI আপনারা আদার সার্ভিস ইনফরমেশন দেন, যেমন মেডাকেস, নন মেডাকেসেস, যেটা মিড অ্যাসিস্ট এবং হুইল চেয়ার আপনার আছে, যেগুলো এই যে প্যাসেঞ্জার লং ডিস্টেন্স হাঁটতে পারে না, এইগুলো প্রপার ইনফরমেশন আপনাকে ওই পিএনআরে রাখতে হবে। পিএনআরে যদি না রাখেন আমরা দেখতে পাবো না। ওখানে যে প্যাসেঞ্জার যে গন্ডগোল করবে, আপনি হুইল চেয়ার দেন না, এখানে যে মারামারি লাগবে, কথার কথা। আপনাকে সম্পূর্ণভাবে টিকেটিংয়ের মধ্যে আপনাকে সার্ভিস ওরিয়েন্টেড সব কিছু ইনফরমেশন থাকতে হবে। তখন আমরা দেখতে পারবো যে না ওনার হুইল চেয়ার আছে, নন মেডাকেস না মেডাকেস আছে, না ওনার জন্য আইল হুইল চেয়ার লাগবে,
নাকি স্ট্রেচার আমাদের অ্যাম্বুলিফট লাগবে, অনেক কিছু ফর্মালিটিসগুলি আমাদের দেখতে হয়। তো রিজার্ভেশন এই জন্য আমি ওনারা অনেকেই সবাই আলাপ করেছে এয়ারপোর্টের ব্যাপারে, আমি আর ওই চ্যাপ্টারে যেতে চাই না। তো আমি টিকেটিংয়ের কেন বলছি, বিগিনিং তো টিকিট থেকে শুরু হয়। আপনারা যদি এটা যদি ঠিকমতো আমাকে ইনফরমেশন না পাস করেন, তখন আমি এয়ারপোর্টে চেকিংয়ে আমি সিস্টেমটা পাই না। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে নাম আপনি মিস্টেক করতে পারেন, নাম কিন্তু কারেকশন হয় না। নাম কারেকশনের মধ্যে হয়তো বা আপনি 2টা সেন্টেন্স ভুল করলেন, তখন ওই যে আদার সার্ভিস ইনফরমেশন OSI এর আপনাকে এটা দিতে হয়, ফ্যাক্স নেম রিড সোয়ানসো দিতে হয়। তখন দেখলে আমরা ওটা অ্যাকসেপ্ট করি। অনেক এয়ারলাইন্স করে না, একটা নাম ভুল থাকলেও দেয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলি আপনাকে খুব মানে সিনসিয়ারভাবে কাজ করতে হবে এবং খুব দায়িত্বপূর্ণ কাজ করতে হবে। ইনফরমেশনগুলি থাকলে ঠিকঠাক থাকলে প্যাসেঞ্জার এগুলো সার্ভিস যদি এয়ারপোর্টে পাই, যেগুলো আপনাকে আমি বলছি, এগুলো দিলে তারা আপনি হ্যাপি হবে। কে বলবে না এই এজেন্সি থেকে আমরা যে টিকিট কেটেছি, তারা যে সার্ভিস দিয়েছে এয়ারপোর্টে, আমরা কাতার এয়ারলাইন্স হোক, চায়না সাউদার্ন হোক, মালদ্বীপ হোক, ওমান এয়ার হোক, সালাম এয়ার হোক, হোয়াট এভার, তারা বুঝতে পারবে না এরা আসলেই এই কিছু শিখছে, লার্ন করছে। আমি তো আপনাকে বললাম যে আমরা ম্যানুয়ালি টিকিট ইস্যু করছি, আমার হাতে আমি 100 টিকিট ইস্যু করছি, আমরা হজ ফ্লাইটে ইস্যু করছি। তো এখন বুঝেন আমরা বিকাল থেকে বসে রাত্র 10টা 12টা পর্যন্ত টিকিট ইস্যু করে যেতাম, সে ম্যানুয়াল। আর এগুলো যে আপনার কি বলে এই ফেয়ার ক্যালকুলেশনের বই ছিল প্রায় 2000-3000 পাতা, দেখছেন কিনা জানি না, এগুলো TPM MPM আছে। বাট এখন তো সিস্টেম অনেক আধুনিক হয়েছে, আইটা হয়েছে, BSP হয়েছে, আপনারা ওখান থেকে সব সিস্টেম ফেয়ার পান। ডিসকাশন ফেয়ার আছে, 3 মাস ভ্যালিডিটি আছে, 6 মান্থ ভ্যালিডিটি আছে, 1 ইয়ার ভ্যালিডিটি আছে। 1 ওয়ে টিকিট দিবেন না রিটার্ন টিকিট দিবেন, সেটাও আপনাকে প্যাসেঞ্জার জিজ্ঞাসা করতে হবে। তো সব কিছু গুরুত্বপূর্ণ নিয়ে যাতে মিসহ্যান্ডলিং না করেন আপনারা প্যাসেঞ্জারদেরকে, টিকিটিংটা আমি মনে করি সর্বপ্রথম আপনাদের ধাপ। এসপি মানে এসপি মানে ভালো